নদী ব্যথায় আর্তনাদ করে উঠে সেখানেই বসে পড়ল। জেসমিনকে ফেলে রেখে সবাই এবারে নদীর দিকে ছুটে গেল। সবার আগেই গেল সমুদ্র। তবে আশ্চর্যজনক ব্যাপার হলো নুজহাত ঠাই সেখানেই বসে আছেন। না তিনি নড়ছেন, না কোনো কথা বলেছেন। মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসছে তার কানে, তবুও তিনি চুপচাপ চেয়ারে বসে আছেন। জেসমিন আবারও নদীর দিকে এগিয়ে যেতে ধরলে শামসুদ্দিন এবার ওকে আটকালো। নদীর জন্য সমুদ্র এত বেকুলতা তিনি সহ্য করতে পারছেন না। এদিকে অল্প সময়ের মধ্যে নদীর কপাল বেয়ে বেশ অনেকটা রক্ত পড়ল। সমুদ্র পকেট থেকে রুমালটা বের করে সেখানে চেপে ধরল যেন রক্ত না বের হয়। অস্থির কণ্ঠে নদীকে বলল, খুব কষ্ট হচ্ছে নদী, কিছু হবে না, এক্ষুনি ঠিক হয়ে যাবে, কাঁদিস না প্লিজ। নদী জোরপূর্বক নিজের ঠোঁটে একটু হাসি ফুটিয়ে তুলে বলল, না সমুদ্র ভাই, কষ্ট হচ্ছে না। প্রথমে একটু লেগেছিল, কিন্তু এখন ঠিক আছি। নদী যে একটা অজুহাত বানিয়ে বলল সেটা কারোরই বুঝতে বাকি রইল না। উর্মি দৌড়ে গিয়ে ওপর থেকে ফার্স্ট এইড বক্স এনে শরীফের হাতে দিল। নদীকে নিয়ে গিয়ে সমুদ্র সোফায় বসিয়ে দিল। সমুদ্রের কানে তখনও পেছন থেকে জেসমিনের আহাজারি ভেসে আসছে। তিনি তখনও সমুদ্রকে নিজের কাছে রাখছেন। তাকে ফেলে রেখে সমুদ্র নদীর জন্য চিন্তা করছেন। এই ব্যাপারটা তাকে ভীষণ কষ্ট দিচ্ছে। নদী বুঝল সে ব্যাপারটা। সমুদ্রকে উদ্দেশ্য করে বলল, তুমি বড় আম্মুর কাছে যাও সমুদ্র ভাই, আমার কাছে তো সবাই আছে। সমুদ্র একটা দোটানার মাঝে পড়ল। দুটো মানুষই যে সমুদ্রের ভীষণ প্রিয়, সেখানে একজনের জন্য অন্যজন আঘাত পেয়েছে। কাকে ফেলে রেখে কার কাছে যাবে সেটা বুঝতে পারছে না। নদী পুনরায় একই কথা বলে উঠল। এবারে শ্রোতার নয়নও বলে উঠল জেসমিনের কাছে যেতে। ওদের কথাবার্তার মাঝে পেছন থেকে বৃষ্টির চেঁচানোর আওয়াজ পাওয়া গেল। সবাই চমকে সেদিকে তাকাতে দেখল জেসমিন জ্ঞান হারিয়েছে। সমুদ্র যেন মাথাটা ঘুরে উঠল। একদিক সামলাতে গিয়ে আরেক দিক হাত থেকে বেরিয়ে যাচ্ছে। তাড়াহুড়ো করে উঠে গিয়ে জেসমিনের চোখে মুখে পানি ছেটা দিতে কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে তিনি সমুদ্রের জন্য অস্থির হয়ে উঠলেন। সমুদ্রকে দেখতে পেয়ে দুহাতে জড়িয়ে ধরে ক্রন্দনরত কণ্ঠে বলল, তুই আমাকে ছেড়ে যাস না বাবা, তোর মা তোকে ছাড়া বাঁচতে পারবে না। তোমাকে ছেড়ে কোথায় যাবো আম্মু, আমি আছি তো। তাহলে তুই আমায় কথা দে, ওই মেয়েকে তুই বিয়ে করবি না। সমুদ্র একবার নদীর দিকে তাকালো। শরীফ তখন তার মাথায় ব্যান্ডেজ করে দিচ্ছে। ইশারায় সমুদ্রকে চুপ করে থাকতে বলল। সমুদ্র অসহায় দৃষ্টিতে তাকালো। সাথে নদীর এমন আচরণে বেশ অবাক হলো। মেয়েটা বোকা হলেও মাঝে মাঝে এমন সব আচরণ করে যে সবাইকে তাক লাগিয়ে দেয়। নিজে কষ্ট পাচ্ছে, তারপরেও যে কষ্ট দিল তার উপর কোনো অভিযোগ নেই। মেয়েটা যে বুঝদার এই ব্যাপারে নিশ্চিত হতেই সমুদ্র একটা স্বস্তির নিঃশ্বাস ফেল। একটা দিক দিয়ে অন্তত তার চিন্তা একটু হলেও কমল। এবারে যে করে হোক জেসমিনকে বোঝাতে পারলেই হবে। নদীর মাথায় ব্যান্ডেজ করে দিয়ে শরীফ আদুরে গলায় জিজ্ঞেস করলেন, খুব বেশি ব্যথা করছে আম্মু? নদী আলতো হেসে দুদিকে মাথা নাড়িয়ে বলল, ব্যথা করছে না আপু। কথাটা নুজহাতের কান অব্দি পৌঁছালো। এবারে নুজহাত কিছু বলার প্রয়োজনীয়তা অনুভব করলেন। এতক্ষণ সে চুপচাপ সবার মতামত শুনেছেন। এবারই তবে তা নয়, তার নিজের মতামত পেশ করা যাক। তাকে চুপ করে থাকতে দেখে জেসমিন আরও সুযোগ পেয়ে গিয়েছেন। তার চরিত্র নিয়ে সস্তা কথাবার্তা বলারও সুযোগ পেয়েছেন। নুজহাত জানে সে হাজার চেষ্টা করলেও জেসমিনের মুখ বন্ধ করতে পারবে না। তাই সে নিজের ব্যক্তিত্ব ভুলে গিয়ে জেসমিনের এসব বাজে বাজে কথার জের ধরে ঝামেলা করতে চায়নি। এই পারিবারিক দ্বন্দ্ব ব্যাপারটা নুজহাতের সাথে ঠিক যায় না। তাও যদি আবার অপর পাশে মানুষটা হয় জেসমিনের মতন কেউ। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে সোফায় বসা নদীর দিকে এগিয়ে গেলেন। তার দৃষ্টিতে কোনো রাগ নেই, তার কণ্ঠে কোনো ক্ষোভ নেই, অভিব্যক্তি ভীষণ স্বাভাবিক। স্বাভাবিক গলায় নদীকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, এরপরেও কি তোমার এ বাড়িতে বিয়ে করার ইচ্ছে আছে নদী? নুজহাতের এই একটা কথাই সবাইকে এটা বোঝাতে সক্ষম হলো যে পরবর্তীতে নুজহাত কি বলতে পারেন। নুজহাতের এতক্ষণে নীরবতা যে ভয়াবহ আকার ধারণ করবে সেটা অনেক আগেই সবাই হয়তো বুঝতে পেরেছিল। শরীফ উঠে দাঁড়িয়ে নুজহাতকে কিছু বোঝানোর চেষ্টা করতে চাইলেন, তবে নুজহাত তাকে থামিয়ে দিল। এবারে নুজহাতের গলার স্বর গম্ভীর হলো, অনেকটা সময় আমি চুপ করেছিলাম শরীফ, এবার অন্তত আমায় কথা বলতে দাও। এতটুকু তো জানো যে আমি অন্যায় কিছু বলবো না। আমি বুঝতে পারছি নুজহাত, কিন্তু দেখো, মেয়েটা এমনিতেই ভয় পেয়ে আছে, এর মাঝে ওকে আর কিছু বলো না। ওকে বলবো না তো আর কাকে বলবো? ও আমার মেয়ে, আমি ওকে জন্ম দিয়েছি, সুতরাং আমার যত অভিযোগ সব আমি ওর কাছেই করব। আমি তো নিজের মেয়ে রেখে অন্যের ছেলেকে গিয়ে দোষারোপ করতে পারি না, তাই না?
শরীফ বুঝলেন তিনি আজ নুজহাতকে থামাতে পারবে না। স্রোতে গিয়ে সে নুজহাতকে নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করিয়ে বোঝানোর ভঙ্গিতে বলল, ছোট মা, তোমার মাথা এখন গরম আছে। রাগের মাথায় আমরা ভুলভাল কথা বলি, কিন্তু তুমি ঘরে গিয়ে আগে রেস্ট নাও। যা সিদ্ধান্ত নেয়ার সেটা ঠান্ডা মাথায় নেবে। সিদ্ধান্ত নেওয়ার জন্য তো এখনো বাবার দরকার নেই কিছু স্রোত। আর তোরা কথা বলছিস কেন? যাকে প্রশ্নটা করেছি সে তো এখনো কোনো কথা বললো না। নদী, তুমি বলো, এখনো কি তুমি এই বিয়েটা করতে চাও? নুজহাতের এমন ঠান্ডা কণ্ঠস্বরে নদী মিয়ে গেল, কিন্তু সে জানি উত্তর না দিয়ে কোনো উপায় নেই। মিনমিনে গলায় বলল, আম্মু তুমি রাগ করো না প্লিজ। এটা আমার প্রশ্নের উত্তর না। নদী একটা শুকনো ঢোক গেলে বলল, আমি সমুদ্র ভাইকেই বিয়ে করব। এত কিছু দেখার পরেও? সমুদ্র ভাই তো কিছু করেনি। তোমার সমুদ্র ভাই কিছু করেনি, কিন্তু তোমার বড় আম্মুর এসব নোংরা কথার থেকে তো তোমায় বাঁচাতেও পারেনি। তোমার গায়ে এই মহিলা আঘাত করলে তোমার সামনে কি ডাল হয়ে দাঁড়িয়েছে সে? তার মায়ের জন্য তুমি আঘাত পেয়েছ, অথচ সে এখন কোথায়? সে কি একটা বারের জন্য তার মাকে শক্ত গলায় একটা কথা বলতে পেরেছিল যে তুমি মানো না বা না মানো, আমি নদীকে বিয়ে করব? অথচ তুমি নির্লজ্জের মতো তোমার মায়ের অপমান শোনার পরেও বলছো তুমি সমুদ্রকেই বিয়ে করবে। আজ তো মনে হচ্ছে আমার থেকে এই মহিলাই সমুদ্রকে ভালো শিক্ষা দিতে পেরেছে, অন্তত নিজের মাকে অসম্মানিত হতে দেয়নি। জেসমিনকে ঘরে রেখে সবেমাত্র আবারও বসার ঘরে পা রেখেছিল সমুদ্র। মিষ্টিকে জেসমিনের কাছে রেখে জোর করেই সে চলে এসেছে। নুজহাতের কথাগুলো তার কান অব্দি পৌঁছাতেই পাজরা থেমে গেল। নিজের অপারগতাটা যেন অনুভব করতে পারল। নুজহাত ভুল কিছু বলেনি, সত্যি তো সমুদ্র নদীকে রক্ষা করতে পারেনি। এদিকে পরিস্থিতি জটিল আকার ধারণ করতে দেখে শামসুদ্দিন অপরাধী গলায় নুজহাতকে বলল, দেখো নুজহাত, আমি বুঝতে পারছি যে জেসমিন যা করছে ঠিক করেনি। নুজহাত শামসুদ্দিনের পানে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে বলল, বুঝতে পেরেও বা কি করতে পেরেছেন ভাইজান? কয়েক বছর আগে ওনার যে অপমানের জন্য আমি বাড়ি ছেড়েছিলাম, আজ আবার উনি আমাকে সেই একই কথার দ্বারা অপমান করলেন। এতে আপনি কিছু বলতে পেরেছেন না এ বাড়ির অন্য কেউ ওনাকে কিছু বলতে পেরেছে? ওনার সাহস হয় কি করে আমায় আর আমার মেয়ের চরিত্রের ওপর আঙুল তোলার? আমার মেয়েকে উনি কি ফেলনা ভেবেছেন? জেসমিনের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আর কতবার ক্ষমা চাইবেন? এ বাড়িতে তো এতগুলো বছর পর পা রেখেছিলাম, আপনি ক্ষমা চেয়েছিলেন জন্য আমার দোষটা কি ভাইজান? কোনো অপরাধ না করেও কেন আমি নিজের চরিত্রের উপর দাগ লাগাতে দেব? উনি এতটাই স্বার্থপর মহিলা যে নিজের স্বার্থের জন্য আমাকে এই বাড়ি ছাড়া করেছেন, সাইমাকে এই বাড়ি ছাড়া করেছেন, পুরো গ্রামের মানুষের সামনে আমাদের চরিত্র নিয়ে কলঙ্ক ছড়িয়েছেন। আপনি কিছু করতে পেরেছিলেন? পারেননি। না আগে পেরেছেন, না আজ পেরেছেন, আর না কখনো পারবেন। সব অপরাধের ক্ষমা কিন্তু হয় না। সমুদ্র বুঝল এবার ওকে কিছু একটা করতে হবে। নুজহাতকে ঠান্ডা করতে না পারলে নদীকে পাওয়া অসম্ভব। অনেকটা সাহস সঞ্চয় করে নুজহাতের দিকে এগিয়ে গিয়ে নম্র গলায় বলল, আমায় ক্ষমা করে দাও ছোট মা। তোমার সবগুলো কথাতেই যুক্তি আছে। আমি জানি আমি আজ নদীর পাশে দাঁড়াতে পারিনি। আসলে পরিস্থিতি যে এতটা ভয়াবহ হবে আমি সেটা ভাবিনি। আমার মাকে সামলাতে একটু সময় লাগবে, কিন্তু তুমি চিন্তা করো না, মা ঠিক রাজি হয়ে যাবে দেখো। নুজহাত তাচ্ছিল্য হেসে বলল, এতগুলো বছরেও নিজের মাকে তুমি চিনলে না সমুদ্র? আমি যদিও বা ধরে নিলাম যে উনি রাজি হবেন, কিন্তু আজ যে অপমানগুলো উনি করলেন তার কি হবে? আমি পরিষ্কার করে তোমায় একটা কথা জানিয়ে দেই, আমার মেয়ের বিয়ে আমি এ বাড়িতে দেব না। সমুদ্র আটকে উঠল, অসহায় দৃষ্টি নিক্ষেপ করে বলল, এমন কেন করছো ছোট মা? তোমাদের বড়দের মাঝে ঝামেলার জন্য আমাদের দুজনের সম্পর্কটা নষ্ট হোক, সেটা কি তোমরা চাও? আমরা কেউই এত ভালো থাকতে পারবো না। আর এই বাড়িতে আমার মেয়ের বিয়ে হলেও কোনোদিনও ভালো থাকতে পারবে না। তোমার মায়ের যে আচরণ দেখলাম, বিয়ের পর যে কোনোদিন ওকে মেরে ফেলতেও ওনার হাত কাঁপবে না। আর আজ তোমার আচরণ দেখে যা বুঝলাম, তুমি তখনও আমার মেয়ের লাশ ফেলে তোমার মাকে সামলাতে ব্যস্ত হয়ে পড়বে। তুমি তখনও এই ভাবনায় ব্যস্ত থাকবে যে কি করে তোমার মাকে বাঁচানো যায়, ঠিক যেমন আজ করলে। আমার মেয়ে আমার জন্য বেশি হয়নি সমুদ্র। সারা জীবন ওকে ঘরে বসিয়ে রেখে খাওয়ানোর মতো সামর্থ্য ওর বাবা মার আছে। সোফায় বসে নদী মিনমিনে কণ্ঠে বলল,
আম্মু, সমুদ্র ভাই এমন না। সমুদ্র ভাই খুব ভালো। নুজহাত নদীকে কিছু বলতে যাবেন তার আগে জেসমিন সমুদ্র সমুদ্র করে ডাকতে ডাকতে আবারও বসর ঘরে ছুটে এলো। ওনার পিছু পিছু মিষ্টিও এলো। সমুদ্রের দিকে অসহায় মুখ করে তাকাতেই সমুদ্র বুঝলো যে মিষ্টি জেসমিনকে আটকে রাখতে পারেনি। সমুদ্রের কেমন যেন এখন পাগল পাগল লাগছে। নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে। না পারছে জেসমিনকে সামলাতে, না পারছে নুজহাতকে বোঝাতে। সোফায় বসে নদীও আবার নিঃশব্দে কাঁদছে। সমুদ্রের এখন মনে হচ্ছে পুরো পরিস্থিতিটাই তার হাত থেকে বেরিয়ে গেছে। আদৌ সব ঠিক করতে পারবে কিনা সেটা তার জানা নেই। জেসমিন ছুটে এসে দুহাতে সমুদ্রকে জড়িয়ে ধরে ক্রন্দনরত কণ্ঠে বলল, তুই আবার আমাকে ছেড়ে চলে এসেছিস? আমি ছিলাম না নিশ্চয়ই? এরা সবাই মিলে আবার তোর মাথাটা খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, তাই না? তুই চিন্তা করিস না বাবা, আমি এসে গেছি। হুট করে এসে জড়িয়ে ধরাতে সমুদ্র তাল সামলাতে না পেরে দু কদম পিছিয়ে গেল। পাল্টা জড়িয়ে ধরার মতো শক্তি কিংবা ইচ্ছে কোনোটাই তার মাঝে দেখা গেল না। বড্ড ক্লান্ত দেখাচ্ছে তাকে। জেসমিনের এই একঘেয়েমি কথাবার্তাগুলো ভীষণ বিরক্তিকর লাগছে। অনেকক্ষণ ধরেই কিছু একটা বলার তীব্র ইচ্ছে কাজ করছিল উর্মির মাঝে। তার বহু পুরনো ইচ্ছে জেসমিনকে আচ্ছা মতো কথা শোনানোর। আজ মনে হয় সেটা পূরণ হবে। তবে তাকে একটু বুদ্ধি খাটিয়ে কথাবার্তা বলতে হবে। না হলে দেখা যাবে সবসময়ের মতন আবার সব দোষ তার ঘাড়ে এসেই পড়বে। রাগান্বিত কণ্ঠে সমুদ্রকে উদ্দেশ্য করে বলল, তোমার মায়ের এসব কথাবার্তা শুনে তুমি চুপ করে থাকবে, তারপরও তুমি এটা আশা করছো সমুদ্র ভাইয়া যে নদীর বিয়ে তোমার সাথে হবে? সমুদ্রকে কিছু বলার সুযোগ না দিয়ে জেসমিন ঝাঁঝালো কণ্ঠে উর্মিকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে একদম আমার ছেলের মাথা খাওয়ার চেষ্টা করবে না। আমাদের ছেলের নদীর সাথে বিয়ে হবে না, বুঝতে পেরেছো? উর্মি পূর্বের থেকে দ্বিগুণ রাগী গলায় জেসমিনকে ধমক দিয়ে বলে উঠল, ইউ জাস্ট শাট আপ স্টুপিড ওমেন। আপনার সাথে কথা বলতেও আমার রুচিতে বাধে। আর বড় মামা, তুমি একটা কথা বলি, আমি এই গ্রামে তুমি তোমার আদর্শের জন্য খুব পরিচিত। আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। অন্যায় করেছিল তোমার স্ত্রী, কিন্তু বাড়ি ছাড়া হতে হয়েছিল আমার মা আর শাশুড়িকে। অথচ তোমার স্ত্রী এতগুলো বছর ধরে কিন্তু এই বাড়িতে খুব সুখে শান্তিতে সংসার করে যাচ্ছে। এইখানে তোমার আদর্শ কোথায়? তোমার নীতি কোথায় গেল? উপস্থিত সকলে চোখ বড় বড় করে উর্মির দিকে তাকালো। শাওন তাড়াহুড়ো করে এগিয়ে এসে উর্মিকে থামাতে নিলে উল্টো উর্মি ওকে ধমক দিয়ে বলে উঠল, তুমি চুপ করো, দুই ভাই বোনই ইডিয়েট। তোমার লজ্জা করছে না চুপচাপ দাঁড়িয়ে থাকতে এভাবে? আমি আমার শাশুড়ির অপমান সহ্য করতে পারছি না, তাহলে তুমি তোমার মায়ের অপমান কি করে সহ্য করছো? চুপ করো উন্মি, যখন কথা বলতে বলি তখন তো কথা বলো না, এখন এত কথা বলছো কেন? তোমার কি মনে হয় আমি কথা বলার জন্য তোমার পারমিশনের জন্য ওয়েট করব? আমার যখন মনে হবে যে আমার কথা বলার দরকার, আমি তখনই কথা বলবো। তার আগে তুমি হাজার চেষ্টা করেও আমার মুখ দিয়ে একটা শব্দও বের করতে পারবে না। আর বড় মামা, তুমি চুপ করে আছো কেন? উত্তর দাও। শামসুদ্দিন কেন যেন ভীষণ লজ্জিত অনুভব করলেন। এই প্রশ্নগুলো তো কারো না কারোর করারই কথা ছিল। ওনাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে ব্যঙ্গাত্মক হেসে বলল, দেখেছো বড় মামা, সারা গ্রামের কাছে তুমি তোমার নীতির জন্য সুপরিচিত, অথচ তোমার পরিবারে তোমার সেই নীতি ঠিক নেই। যদি তুমি শক্ত হতে, তাহলে বড় মামি এসব করার সাহসই পেত না। এই যে তুমি তোমার সো কল্ড বংশের এত গরম দেখো, তোমার সেই বংশেরই একটা মেয়েকে তোমার স্ত্রী এভাবে অপমান করছে, তখন তুমি কথা বলছো না কেন? বিশ্বাস করো, যদি সবাই তোমার এই নীতির কথা আগে জানতো, তাহলে তুমি হয়তো আর চেয়ারম্যানই হতে পারতে না। উর্মির পরবর্তী ক্ষোভের শিকার হলো নদী। আজ যেন উর্মি ঠিক করেই নিয়েছে যে তাকে কেউ থামাতে পারবে না। আর নদী, এবার বল তোর সমস্যা কি? তোর মাথায় কি সত্যি কোনো বুদ্ধি নেই? তোর কি কোনো আত্মসম্মান বোধ নেই? আজ যে তোকে অপমান করছে তার যোগ্যতাও নেই তোর সম্বন্ধে কথা বলার। তার ছেলের থেকে হাজার গুণ ভালো ছেলে তুই পেয়ে যাবি।
সমুদ্রের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সত্যি নদী ওর থেকে হাজার গুণ ভালো ছেলে পেয়ে যাবে। এমন একটা পরিবার পাবে যেখানে ওর সম্মান আছে, সবাই ওর কদর করতে জানবে। সমুদ্র কিংবা এই পরিবার সবটাই নদীর অযোগ্য, তবে তাও অপেক্ষা করলো নদীর উত্তরটা জানার জন্য। নদী দেখলো সমুদ্রের সে অসহায় দৃষ্টিটা, ছলছল দৃষ্টিতে উর্মির দিকে তাকিয়ে বলল, আমার সমুদ্র ভাইয়ের থেকেও কেউ ভালো হতে পারে এটা আমি মানি না ভাবি। তার থেকেও বড় কথা, আমি এত ভালো খারাপের হিসাব করতে চাই না। আমার শুধু সমুদ্র ভাইকেই লাগবে। আর আমি তো জানি আমার অসম্মান হয় এমন কোনো কাজ আমার সমুদ্র ভাই করবে না। তাহলে তার সামনে আমার আত্মসম্মান বোধ দেখে কি করব বলো? তাহলে আজ কি হলো? পরিস্থিতি আজ সমুদ্র ভাইয়ের অনুকূলে ছিল না। তোমরা সবাই শুধু এটা দেখছো যে সমুদ্র ভাই আমার পাশে দাঁড়ায়নি, কিন্তু কে বললো তোমাদের এই কথাটা? আমি প্রতিটা মুহূর্তে সমুদ্র ভাইয়ের চোখের দিকে তাকিয়ে ভরসা পেয়েছি। আমাকে নীরবে আশ্বস্ত করেছে যে যাই হয়ে যাক না কেন সমুদ্র ভাই সব সামলে নেবে। উর্মির মুখ থেকে এবার কথা ছিনিয়ে নিয়ে নুজহাত নদীকে বলল, তার মানে তুমি বলতে চাইছো তুমি এখনো এই বিয়েটা করতে চাও তো, তাই তো? নদী বসা থেকে উঠে দাঁড়ালো। ওর ঠিক সামনাসামনি নুজহাত দাঁড়িয়েছিল। নুজহাতের দিকে চোখ তুলে তাকাতে পারলো না নদী, কেননা নুজহাত এখন যে পরিমাণ রেগে আছে তাতে ওর চোখের দিকে তাকালে নদীর কথাই গুলিয়ে যাবে। তোমার মনে আছে আম্মু, তুমি আমাকে আর ভাইয়াকে দেশে আসার আগে একটা কথা বলেছিলে যে দেশে ফেরার পর যদি বড় আম্মু তোমার সাথে কোনো খারাপ আচরণ করে তাহলে আমরা যেন তাকে অসম্মান করে কোনো কথা না বলি। কেননা যতই হোক তিনি বয়সে আমাদের থেকে বড়। আমরা যদি তাকে অসম্মান করি তাহলে সেটা তোমার শিক্ষার উপর প্রশ্ন উঠবে। মনে আছে। উনি আমাদের বড় আম্মু, তাতেই তুমি চাওনি আমরা ওনার সাথে উঁচু গলায় কথা বলি কিংবা ওনাকে অপমান করি। আর বড় আম্মুর এখন মানসিক যে অবস্থা তাতে ওনাকে শান্তভাবে বোঝানো সম্ভব না। তাহলে তুমি একবার একটু ভেবে দেখো তো, সমুদ্র ভাই কি করে তার নিজের মায়ের সাথে খারাপ ব্যবহার করবে? তুমিই তো বলতে যে একজন সন্তান যত খারাপই হোক না কেন তবুও সে তার মা বাবার কাছে অমূল্য সম্পদ। ঠিক তেমনভাবে মা বাবা যেমনই হোক না কেন ছেলে মেয়েদের কাছে তাদের গুরুত্ব অনেক। নুজহাত চুপ করে রইলেন। এই সুযোগে নদী পুনরায় বলল, এতগুলো বছরে তোমরা কেউ বড় আম্মু মুখ আটকাতে পেরেছো নাকি? ওনার মনে আমাদের সবার জন্য ভালোবাসা জাগাতে পেরেছো। এর আগেও তো বড় আম্মু তোমাকে অপমান করেছে, তখনও তো তুমি আব্বু, বড় আব্বু কিংবা বাড়ির অন্য কোনো সদস্য কেউ কিছু বলতে পারেনি। তাহলে আজ এটা কিভাবে ভাবছো যে সমুদ্র ভাই একা পেরে যাবে? সমুদ্র ভাই তো ভদ্রতার সাথে বড় আম্মুকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু বড় আম্মু তো কখনোই কারো কথা শোনে না। এখন যদি সমুদ্র ভাই বড় আম্মুর সাথে ভদ্রদের মতন আচরণ করে তাহলে কি সেটাই ভালো দেখাবে? একটু তো সময় দাও মানুষটাকে সবটা সামলে নেওয়ার জন্য। নিজের অজান্তেই কেন যেন সমুদ্রের চোখ দুটো ভিজে উঠল। জেসমিনকে নিজের থেকে ছাড়িয়ে সোজা উপরে নিজের ঘরের উদ্দেশ্যে চলে গেল। যেহেতু সমুদ্র চলে গেছে তাই জেসমিনেরও আর চিন্তা নেই, তাই মিষ্টিও তাকে নিজের ঘরে নিয়ে যেতে সক্ষম হলো। নদী এখনও ঠাই সেখানে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছে না যে সে নুজহাতকে আদৌ তার কথা বোঝাতে সক্ষম হলো কিনা। স্রোত নুজহাতকে বোঝানোর ভঙ্গিতে বলল, তুমি সমুদ্রকে ভুল বুঝছো ছোট মা। তুমি তো জানো বড় আম্মু ওকে নিয়ে কতটা পজিটিভ। মিষ্টির ব্যাপারটা মেনে নিলেও উনি সমুদ্রের ব্যাপারটা কোনো মতেই মানতে পারছেন না। সমুদ্র শুধু চাইছে শান্তভাবে সবটা সামাল দিতে, না হলে বড় আম্মু আরো বিগড়ে যেতে পারে। আমার সমুদ্রের প্রতি কোনো অভিযোগ ছিল না স্রোত। আমি জানি ও কতটা ভালো ছেলে, কিন্তু বড়বাবের আচরণ সমুদ্রের পক্ষে সামলানো সম্ভব না। আমার মেয়ের সাথে আমি কখনো উঁচু গলায় কথা অবধি বলিনি, আর আজ উনি আমার মেয়ের কপাল থেকে রক্ত জড়ালেন। আমি মা হয়ে আমার মেয়েকে কি করে সেই বাড়িতে দিয়ে দিই তুই বল? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তুমি এখন উপরে চলো, বাকি কথা উপরে গিয়ে বলছি তোমার সাথে। তুমি তো এত মাথা গরম করে সিদ্ধান্ত নেওয়ার মানুষ না। আজ মনে হচ্ছে আমার কাছে তুমি বকা খাবে। স্রোত নুজহাতকে নিয়ে উপরে চলে গেল। ওর পেছন পেছন উর্মি আর শাওন গেল। শরীফ নিজের ভাইকে বলল, আপনি চিন্তা করবেন না ভাইজান, নুজহাত ঠিক রাজি হয়ে যাবে। আর উর্মির কথায় কিছু মনে করবেন না, ছোট মানুষ ভুল করে ফেলেছে। না শরীফ, ও
ও ঠিক কথাই বলেছে। আমি জানি প্রশ্নটা হয়তো তোমাদের মনেও এসেছিল, কিন্তু তোমরা আমায় সম্মান করো জন্য কখনো কিছু বলতে পারোনি। সত্যি আমি অনেক অন্যায় করেছি এই জীবনে, তবে একটা কথা, আমার ছেলে ভীষণ ভালো ভালো। ও আমার মতন মুখ বুজে সব অন্যায় সহ্য করে না। হ্যাঁ, হয়তো প্রথম প্রথম নিজের মাকে কড়াভাবে কিছু বলতে পারছে না, তবে আমি জানি যদি জেসমিন সত্যি রাজি না হয় তাহলে ও নদীর হাত ছাড়বে না। শরীফ সন্তুষ্ট হেসে বললেন, এতটুকু নিশ্চয়তা পেলেই হবে ভাইজান। জানোই তো আমার মেয়েটা একটু অবুঝ। সমুদ্রের মতো কারো হাতে ওর দায়িত্ব দিতে পারলে নিশ্চিত হব। কে বললো তোমার মেয়ে অবুঝ? আজ তো ওর ওর বুঝের বসে নুজহাতের মতন বিচক্ষণ মহিলাও হার মেনে গেল। তা অবশ্য ঠিক বলেছেন। আচ্ছা, আমি গিয়ে দেখি নুজহাতের কি অবস্থা। আপনি ভাবিকে সামলান। আর নুজহাতের কোনো কথায় খারাপ লাগলে ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছ থেকে। যে যার মতন চলে গেল, বাকি রইল শুধু নদী আর নয়ন। তুমি কিন্তু ফাটিয়ে দিয়েছো নদী। আমার বন্ধুর দিকটা কেউ বুঝতেই চাইছিল না, তুমি না বোঝালে। নদী চিন্তিত কণ্ঠে নয়নকে বলল, তুমি একটু সমুদ্র ভাইকে দেখে আসবে। আমি আগে আম্মুর কাছে যাব, আম্মুকে আরো বোঝাতে হবে তো। সমুদ্রকে নিয়ে তুমি ভেবো না, আমি আছি ওর সাথে। নদী মুচকি হেসে নিজের মায়ের ঘরের উদ্দেশ্যে পা বাড়ালে নয়ন পেছন থেকে একবার ডেকে উঠল। ডাক শুনে পিছন ফিরে তাকাতেই নয়ন একটু ইতস্তত কণ্ঠে প্রশ্ন করল, দেখো নদী, আমি তোমাকে এই বিষয়ে নিশ্চয়তা দিতে পারি যে সমুদ্র যখন একবার তোমার হাত ধরতে চেয়েছে, তাহলে নিজের কথা খেলাপ ও করবে না। কিন্তু চাপে পড়ে তুমি আবার ওর হাতটা ছেড়ে দেবে না তো? খারাপ ভেবো না আমায়। এই প্রশ্নটা এমনি মনের মাঝে এলো। নদী আলতো হেসে বলল, হাতটা তো আগে আমিই ধরতে চেয়েছিলাম, বাঁধনটাও আমার দিক থেকে বেশি মজবুত। আমি না চাইলে হয়তো সমুদ্র ভাই বাঁধনটা আলগা করে দেবে, কিন্তু সমুদ্র ভাই চাইলেও আমি বাঁধনটা আলগা হতে দেব না। সবাই যতই চেষ্টা করুক না কেন, নদী ওর সমুদ্র ভাইয়ের হাত কখনো ছাড়বে না। সারাদিন আর শাহনেওয়াজ বাড়িতে কারো কিছু খাওয়া হলো না। সমুদ্র সে যে সকালে ঘরে ঢুকেছিল আর বের হয়নি। হাজার চেষ্টা করেও কেউ তাকে দরজা খোলাতে পারেনি। এদিকে নুজহাত শরীফকে বলেছে যত তাড়াতাড়ি সম্ভব ওদের সুইজারল্যান্ড ফিরে যাওয়ার ব্যবস্থা যেন করে। এখানে আর থাকতে চান না তিনি। সে খবরটা নদীর কানে পৌঁছালো রাতে, তাও উর্মি বলাতে। কি করবে ভাবতে ভাবতে সমুদ্রের ঘরের সামনে গেল। কয়েকবার দরজায় টোকা দিল, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। নদী এবার ধীর গলায় সমুদ্র ভাই বলে কয়েকবার ডাকলো, কিন্তু তারপরও ভেতর থেকে সমুদ্রের কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। ইচ্ছে না থাকা সত্ত্বেও নদী নিজের ঘরে আসার জন্য আবার পা বাড়ালো। তখনই পেছন থেকে দরজা খোলার আওয়াজ পেতেই চটজলদি ঘুরে তাকালো। সমুদ্রকে দেখতে পেল না দরজার কাছে, তবে দরজাটা খোলা পেল। নদী আর আগে পিছে কিছু না ভেবে ভেতরে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। কেননা নুজহাত যদি আবার দেখে ওকে সমুদ্রের সাথে কথা বলতে, তাহলে বকা খেতে পারে। আর যদি জেসমিনের চোখে পড়ে যায় তাহলে তো হয়েই গেল, তৃতীয় বিশ্বযুদ্ধ এখানেই শুরু হয়ে যাবে। দরজাটা বন্ধ করে পিছনের দিকে তাকাতেই নদী মেঝেতে বসা বিধ্বস্ত সমুদ্রকে দেখতে পেল। মুহূর্তের মাঝে আটকে উঠল নদী। বিছানার সাথে হেলান দিয়ে দুই হাঁটু ভাঁজ করে মেঝেতে বসে আছে। চোখ দুটো লাল টকটক করছে। শুষ্ক ঠোঁট দুটো কেমন যেন কালচে বর্ণ ধারণ করেছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে। কয়েক মুহূর্তের জন্য নদীর সমুদ্রকে ভীষণ অচেনা লাগলো। গুটি গুটি পায়ে গিয়ে গিয়ে সমুদ্রের সামনাসামনি বসলো। আলতো হাতে এলোমেলো চুলগুলো ঠিক করে দিতে দিতে চিন্তিত কণ্ঠে বলল, এই কি অবস্থা করেছো নিজের সমুদ্র ভাই? আয়নায় দাঁড়িয়ে একবার দেখেছো কেমন লাগছে নিজেকে দেখতে? সমুদ্র চোখ তুলে নদীর মায়াবী মুখটার দিকে তাকালো। মাথায় এখনো তার ব্যান্ডেজ করা, নিশ্চয়ই মাথাটা ব্যথা করছে, অথচ তার চোখে মুখে এখন উপচে পড়ছে সমুদ্রের জন্য চিন্তা। নিচে তখন জেসমিনের এত সব কাণ্ডের পরেও সমুদ্র এক মুহূর্তের জন্য নদীর চোখে তার জন্য রাগ কিংবা ঘৃণা দেখেনি। না দেখেছে সমুদ্রের প্রতি বিরক্তিবোধ, বরং সে চোখ দুটোতে ছিল সমুদ্রের জন্য করুণা। খুব করে চাইছিল সমুদ্রের কষ্টটা যেন একটু হলেও কমাতে পারে, কিন্তু পারেনি। আর সেই কারণে ভীষণ অপরাধবোধে ভুগছিল। সমুদ্রকে নিজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে নদী হালকা হাসলো। সমুদ্রের গালে হাত রেখে বলল, তুমি কি ভেবেছো
এত অশান্তি দেখে আমি তোমায় ছেড়ে চলে যাব? এতই সহজ নাকি? যখন আমি তোমায় বলছি যে তোমায় ছেড়ে যাব না, তাহলে এত চিন্তা করছো কেন? কেন যেন সমুদ্র চোখ দুটো ভিজে উঠল। নিজের কাছে নিজেকে ভীষণ ছোট লাগলো। এই মেয়েটা এখনো শুধুমাত্র ওর কথাই ভাবছে, ওকে আশ্বস্ত করছে যে সমুদ্রকে ছেড়ে যাবে না, অথচ সমুদ্র কি করলো? মেয়েটার সম্মানটা অবধি রক্ষা করতে পারলো না, নদীকে আঘাত পাওয়া থেকে রক্ষা করতে পারলো না। হুট করে সমুদ্র কেন যেন মনে হলো যে ও নদীর যোগ্য না, যার সম্মান রক্ষা করতে পারবে না তার দায়িত্ব নেওয়ার যোগ্যতা সমুদ্র নেই। নদী আজ এক শক্ত পাহাড়কে ধীরে ধীরে ভাঙতে দেখলো। সমুদ্রের মতন গরুগম্ভীর কঠিন ব্যক্তিত্বের মানুষকে নদী আজ প্রথম কাঁদতে দেখলো। সমুদ্র চোখে পানি দেখে ব্যস্ত কণ্ঠে বলল, এই, তুমি আবার কাঁদছো কেন? আমি আছি তো। আমি তোর যোগ্য না নদী। আজ শুধুমাত্র আমার জন্য ছোট মা আর তোকে কত কথা শুনতে হলো। আর আমি কি করলাম? চুপচাপ দাঁড়িয়ে এসে সব শুনলাম। আম্মুকে আটকাতে পারলাম না। তোদেরকে সান্ত্বনা দেওয়ার মুখও নেই আমার। বাদ দাও না এসব কথা। তুমি ভাবো কি করে বড় আম্মুকে রাজি করাবে। সমুদ্র দুহাতে নদীর কোমর পেঁচিয়ে ধরল। ওর তুলতুলে কোমরটাকে নিজের হাতের বাঁধনে শক্ত করে জড়িয়ে ধরে গলার ভাঁজে মুখ ডুবিয়ে কেঁদে উঠল। আমি জানি আমি আজ অন্যায় করেছি। আমি আম্মুকে প্রশ্রয় দিয়েছি। আসলে জানিস নদী, আম্মু না আমায় ভীষণ ভালোবাসে। ছোটবেলা থেকেই দেখেছি আম্মুর একটা স্বভাব, আব্বুর সাথে কোনো ঝামেলা হলেই সুইসাইড করতে চলে যেত। কিছুদিন আগে মিষ্টির বিয়ে নিয়ে ঝামেলা হয়েছে। আমি ভীষণ ভয় পাচ্ছিলাম যে আমি যদি আজকে কিছু বলি তাহলে আম্মু না খারাপ কোনো সিদ্ধান্ত নিয়ে নেয়। আমি বুঝতে পেরেছি সেসব। কিন্তু বাকিরা বোঝেনি। আমি ভেবেছিলাম আমি ধীরে ধীরে আম্মুকে রাজি করিয়ে নিতে পারবো। আম্মু যে এতটা পাগলামি করবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। আমি চাইছিলাম সবাইকে রাজি করিয়ে তোকে বউ করে ঘরে তুলবো। আমি যদি আজ আম্মুকে বেশি কিছু বলতাম তাহলে আম্মু আরো বিগড়ে যেত, সেজন্য চুপ ছিলাম। কিন্তু ছোট মা ভাবলো যে আমি বোধহয় সারা জীবনে এমন চুপ থাকবো। আমাকে ভুল বুঝলো নদী। ছোট মার ধারণায় আমি কাপুরুষ হয়ে গেলাম। আর এমন কাপুরুষের হাতে কেউই তার মেয়েকে তুলে দিতে চাইবে না। নদী এবারে কপট রাগ দেখিয়ে বলল, এবারে কিন্তু বেশি বলে ফেলছো। আমি আম্মুকে রাজি করিয়ে নিব, তুমি এসব নিয়ে ভেবো না। আর তাছাড়া আমি জানি আম্মু মুখে যতই এসব কথা বলুক না কেন, মনে মনে তোমাকে খুব পছন্দ করে। আর আম্মুর এত আপত্তির কারণও শুধুমাত্র বড় আম্মু। তুই চিন্তা করিস না, আমি আম্মুকে রাজি করিয়ে নেব। আমি জানি সেটা। ছোট মাকেও আমি রাজি করিয়ে নেব। আচ্ছা। আরও টুকটাক কিছু কথাবার্তা শেষে সমুদ্রকে বুঝিয়ে শুনিয়ে নদী নিজের ঘরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। পিছন থেকে সমুদ্র একবার নদী বলে রেখে উঠল। নদী সেদিকে তাকাতেই সমুদ্র কাতর গলায় বলল, আমি যদি কাউকে রাজি না করাতে পারি তাহলে? নদীও কিছুক্ষণ একইভাবে সমুদ্রের দিকে চুপচাপ তাকিয়ে রইল। তারপর হুট করে হেসে উঠে বলল, তাহলে আর কি? কেউ রাজি না হলে আমাদের কাছে একটাই উপায় অবশিষ্ট থাকবে। সমুদ্র প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, কি? এই ফাগুনে পূর্ণিমা রাতে চলো পলাই যাই। রাতের অন্ধকার শেষে আরও একটা নতুন দিনের সূচনা ঘটল। স্রোত রাতে বাড়ি ফিরে গেলেও মিষ্টি আর যায়নি। সে শাহানেজ বাড়িতেই থেকে গেছে, কেননা আপাতত বাড়ির যে অবস্থা, কেউ নিজের খাওয়া দাওয়ার খেয়াল রাখবে না। আর তাছাড়া কারোরই রান্না করার মতন মন মানসিকতাও এখন নেই। সকালবেলা উঠে মিষ্টি সবার জন্য গরম গরম ভাত তরকারি রান্না করলো। রান্না শেষে খাবারগুলো টেবিলে বেড়ে ঘরে ঘরে গিয়ে সবাইকে ডেকে এলো। একটু পরে স্রোত এলে ওকে পাঠালো সমুদ্রকে ডাকতে। সমুদ্রের ঘরে গিয়ে স্রোতকে ওকে পেল না। নিচে না গিয়ে আগে ভাবলো একবার নুছাতের সাথে দেখা করে আসা যাক। মন মেজাজ যদি একটু ভালো থাকে তাহলে না হয় আরেক দফা বোঝানো যাবে। নুছাতের ঘরের সামনে যেতেই ভেতর থেকে সমুদ্রের গলার আওয়াজ পেল। স্রোত আর ভেতরে গেল না, বাহিরে দাঁড়িয়ে তাতে ওদের দুজনের কথোপকথন যতটুকু শুনতে পেল তাতে এতটুকু নিশ্চিত হলো যে সমুদ্র নুছাদকে একটু হলেও ঠান্ডা করতে সক্ষম হয়েছে। অন্তত সুইজারল্যান্ড ফিরে যাওয়ার জন্য কিছুদিনের জন্য হলো আর তারা দেবে না তেমন একটা। যাক, অবশেষে একটা চিন্তা মিটল। খাবার টেবিলে সবাই খাবার খেতে বসলো একসাথে। মিষ্টি গিয়ে জেসমিনকেও নিয়ে এলো। তাকে এখন বেশ শান্ত দেখাচ্ছে। সবাই চুপচাপ শুধু খেয়ে যাচ্ছে, কেউ কোনো কথা বলছে না। জেসমিন এবার আর চোখে সবাইকে দেখে নিল। নদীর মাথায় ব্যান্ডেজটা দেখে তিনি যেন পৈশাচিক আনন্দে পেলেন। সমুদ্রকে তিনি যে কথাটা বলতে চান সেটা এই মুহূর্তে বলার থেকে উপযুক্ত সময়
তিনি আর ভেবে পেলেন না। জেসমিনের পাশের চেয়ারটাতেই সমুদ্র বসা। সমুদ্রের খার মাঝেই তিনি বললেন, সমুদ্র শোন, যেহেতু তোর বাবা ঠিক করেছে যে তোর বিয়েটা দেবেই, তাই আমিও চাই তুই বিয়েটা কর। আমার এক দূর সম্পর্কের বোনের সাথে কাল কথা বলেছি। ওর একটা মেয়ে আছে, খুব ভালো দেখতেও সুন্দর। ওদেরকে বাড়িতে ডাকি। সবার খাওয়ার হাতটা থেমে গেল। সমুদ্র খুব তাড়াতাড়ি আবার নিজেকে স্বাভাবিক করে খাওয়ায় মনোযোগ দিল। শামসুদ্দিন শাহনেওয়াজ রাগান্বিত কণ্ঠে জেসমিনকে বলল, কাল থেকে অসুস্থ, আর ছেলের জন্য আমি কিন্তু তোমাকে কিছু বলিনি জেসমিন। তোমাকে দেখে মনে হচ্ছে বেশ অসুস্থ। তোমার এসব কাজকর্মকে আমি পাগলের বলবো না, না শয়তানি বলবো। শামসুদ্দিনের কথায় জেসমিন বিশেষ কোনো পাত্তা